স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পাহাড় ধসে কক্সবাজারে নারী শিশুসহ 9 জনের প্রাণহানি, সতর্কতা জারি করেছে প্রশাসন। রেকর্ড তাপমাত্রায় পুড়ছে যুক্তরাষ্ট্র, এক সপ্তাহ ধরে চলা তাপপ্রবাহে অন্তত 25 জনের মৃত্যু। এবারে বিস্তারিত। ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে কক্সবাজারে নারী ও শিশুসহ অন্তত 9 জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে 8 জনই রোহিঙ্গা। পাহাড় ধস নিয়ে সতর্কতা জারি করেছে প্রশাসন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বাংলাদেশের ওপরে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে উপকূলীয় জেলা সহ দেশের বেশিরভাগ অঞ্চলে। সেই বৃষ্টিতে পাহাড় ধসে এবার কক্সবাজারে প্রাণ হারালেন 9 জন। রবিবার গভীর রাত থেকে সোমবার ভোরের মধ্যে আলাদা আলাদা স্থানে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। এর মধ্যে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে 15 নম্বর আশ্রয় শিবিরে একই পরিবারের 3 জন, 7 নম্বর আশ্রয় শিবিরের ডি ব্লকে এক রোহিঙ্গা শিশু ও 11 নম্বর আশ্রয় শিবিরের সি ব্লকে একই পরিবারের 4 জন রোহিঙ্গা নিহত হয়। পাহাড়ের মাটি পড়ে আমার পরিবারে 4 জন মারা গেছে। আমরা নতুন আসছিলাম এখানে। এখানে 4 জনই ঘরেই মারা গেছে, আর আহত 2 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। রাত 1:30টার দিকে বৃষ্টির সময় শব্দে ঘুম ভেঙে যায়, কিন্তু এভাবে পাহাড় ভেঙে পড়বে বুঝতে পারিনি আমরা। এরা নতুন এসেছে, কোথাও থাকার জায়গা পায়নি, তাই পাহাড় কেটে ঘর বানিয়ে থাকতো। স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস কর্তৃক আমরা 2 জনকে উদ্ধার করি, আর স্থানীয় জনতা কর্তৃক ওখানে একজন ভিকটিম মৃতদেহ উদ্ধার করা হয় এবং 2 জন আহত উদ্ধার করা হয়। তারা ওই জায়গাটা ছাড়তে চায় না, মনে করে যে ওই জায়গাটা ছেড়ে গেলে অন্য কেউ দখল করে নেবে। তবে আমাদের প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকে। আপনারা জানেন যে আমরা আসলে সবসময় জোর করতে পারি না। কক্সবাজারে রোববার দুপুর থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত অন্তত 250 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। ওয়ার্কশপে কাজ করতে গিয়ে এক হাত হারানো ব্রাহ্মণবাড়িয়ার শিশু নাহিদ মোট 30 লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছে। আজ আপিল বিভাগের মাধ্যমে 15 লাখ টাকার পে অর্ডার দিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক। আগে পরিশোধ করা হয়েছিল 15 লাখ টাকা। আমার পিঠে হাতুড় দিয়ে বাড়ি মারে, তখন আমি ভয়ে গিয়েছি। করোনা মহামারীর সময় নাইম হাসান নাহিদকে তার বাবা ভৈরবের নূর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজে দেন। কথা ছিল 14 বছরের এই শিশু চা বানাবে আর ছোটখাটো কাজ করবে, কিন্তু তাকে মেশিনে কাজ করতে বাধ্য করে প্রতিষ্ঠানটির মালিক। অল্প কয়েকদিনের মধ্যেই ঘটে দুর্ঘটনা, হারাতে হয় একটি হাত। 2020 সালে নাইমের বাবা রিট করলে হাইকোর্ট নাইমের নামে 30 লাখ টাকার ফিক্সড ডিপোজিট এবং পড়াশোনার জন্য মাসে 7,000 টাকা দেওয়ার নির্দেশ দেয়। ওয়ার্কশপ মালিক আপিলের আবেদন করলে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখে। জাজমেন্ট মিউচুয়ালি হয়েছে। জাজমেন্টে ইয়াকুব কারখানার মালিক বলেছে টাকা দিয়ে দিবে, সেই অনুসারে ইনস্টলমেন্টও হয়েছে, কিন্তু সেটি দেয়নি। না দিয়ে অ্যাপিল করেছে। অ্যাপিলের ডিভিশন 19/11/2024 জাজমেন্ট দিয়েছে। এরপরেও কন্টেম্প করতে হয়েছে এই টাকা পেতে। এই জাজমেন্টটা মাইল ফলক হয়ে থাকবে। আশা করি শিশুদেরকে নিয়ে কোনো কারখানা অন্তত জীবন মৃত্যুর খেলা খেলবে না। 2 ধাপে 15 লাখ টাকা দেয় ওয়ার্কশপ মালিক। বাকি 15 লাখ টাকার পে অর্ডার সোমবার আদালতের মাধ্যমে পরিশোধ করা হয়। আজকে আমি আমার বাবার কাছে চিরঋণী থাকবো। আজকে আমরা এই মামলার জন্য আমার বাবা মা এখন পাগল হয়ে রাস্তায় ঘুরে। আমার বাবা আমার জন্য ভেঙে গেছে। আমি চাই আমার মতন অত্যাচারের জন্য আর কোনো আমার মতন বয়সে আর কোনো ভাই না হয়। এক হাত হারানো শিশু নাইম হাসান নাহিদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এই টাকাটা নাহি। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা সংবিধানের 15 সংশোধনীকে অবৈধ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চে আংশিক এই শুনানি হয়েছে। সোমবার শুনানি করেন রিটকারী সুশাসনের জন্য নাগরিক সুজনের আইনজীবী শরীফ ভূঁইয়া। এর আগে পৃথক 2টি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে 2024 সালের 17 ডিসেম্বর 5ম সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল করে রায় দেয় হাইকোর্ট।
রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যাওয়ায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক 3টি আপিল করা হয়। শুনানিতে বিএনপি জামায়াত পক্ষভুক্ত হয়েছে। গত বছরের 13 নভেম্বর পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেয় সর্বোচ্চ আদালত। সেই আপিল 3টি শুনানির জন্য আজ আদালতে ওঠে। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ হয়। পঞ্চদশ সংশোধনী শুধুমাত্র একটা সংশোধনী ছিল না, এটা একটা সংবিধানের পুনর্লিখনের মতন ছিল, কারণ এর মাধ্যমে সংবিধানের মৌলিক চরিত্র পরিবর্তন করা হয়েছে। তো এই জন্যে এই সংশোধনীটা আদালত কর্তৃক বাতিল হওয়া প্রয়োজন ছিল, যাতে করে ভবিষ্যতে এই ধরনের জনবিরোধী সংবিধান সংশোধনী আর না হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া আমন্ত্রণপত্র তুলে দেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। সৌদি যুবরাজ সালমান বাংলাদেশ সফরের আগ্রহ দেখিয়েছেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় নিলেন লেখক ও বুদ্ধিজীবী অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছে। গুণী এই শিক্ষকের চিন্তা ও দর্শন মুক্তবুদ্ধির সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। বাংলা ভাষা ও সাহিত্য চর্চা এবং মুক্ত চিন্তার বিকাশে নিবেদিত প্রাণ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক এই শিক্ষক নিজেকে শুধু শ্রেণীকক্ষে সীমাবদ্ধ রাখেননি, প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে করেছেন বুদ্ধিবৃত্তিক লড়াই। সোমবার সকালে এই গুণীজনের মরদেহ আনা হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে। সহকর্মী লেখক, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা আবুল কাশেম ফজলুল হকের প্রতি শ্রদ্ধা জানান। এখানে তার জানাজা হয়। এমন আলোকিত মানুষ এটা বোধহয় পৃথিবীতে খুব কমই আছে। হারের স্মৃতিকে আন্দোলন রাখার জন্য যেটা করার দরকার সেটা আমি করবো একটা ছাত্র হিসেবে। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। নীরবতা আর শ্রদ্ধায় তাকে স্মরণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। তারা বলেন, সমাজকে আলোকিত করার ক্ষেত্রে আবুল কাশেম ফজলুল হকের অবদান দীর্ঘদিন অনুপ্রেরণা হয়ে থাকবে। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বিশেষ করে তিনি 60 দশক থেকে বাস্তবে তিনি একটা সমাজের আমূল পরিবর্তন প্রয়াসী যে বিপ্লবী আন্দোলন, বিপ্লবী চিন্তা, তার সাথে তিনি সরাসরি যুক্ত ছিলেন। এমন কোনো আলোচনায় আমরা ডেকেছি উনি আসেননি, এমন হয়নি। এবং উনি যখন কথা বলেছেন আমরা সবাই শুধু উনার জ্ঞানের পরিধিটা মুগ্ধ হয়ে উপলব্ধি করেছি, শুনেছি। শহীদ মিনার থেকে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলায়। শিক্ষক শিক্ষার্থীদের ভালোবাসায় শেষবারের মতো সিক্ত হন এই বরেণ্য শিক্ষাবিদ। তার জীবন, তার চিন্তা, তার কর্ম, তার আদর্শ আমাদের মাঝে বেঁচে থাকুক, সেই চর্চা আমরা করব, যাতে করে আমাদের আবুল কাশেম ফজলুল হক স্যার আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবেন, তার কর্মকে আমরা বাঁচিয়ে রাখব। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের শেষ জানাজা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। রবিবার 86 বছর বয়সে এই শিক্ষাবিদের জীবনাবসান ঘটে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রে এক সপ্তাহ ধরে চলা ভয়াবহ তাপপ্রবাহ ও প্রচণ্ড গরমে বিভিন্ন রাজ্যে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, নিউ জার্সি রাজ্যে প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি 22 জন এবং ইলিনয় ও মিসিসিপি রাজ্যে 3 জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তাদের তথ্য মতে অনেককে শীতাতপ নিয়ন্ত্রণবিহীন বাড়িতে, নিজ বাড়ির বাইরে, সড়কে ও পার্ক করা গাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের 20টিরও বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। দেশটির আবহাওয়া দপ্তরের তথ্য মতে যুক্তরাষ্ট্র জুড়ে 14 কোটিরও বেশি মানুষ তাপপ্রবাহ সংক্রান্ত সতর্কতার আওতায় রয়েছে।
সরকার বিরোধী অসন্তোষ, নাস্তানাবুদ অর্থনীতি, ক্ষতিগ্রস্ত পরমাণু কর্মসূচি কিংবা সিরিয়ার বাশার আল আসাদ বা হিজবুল্লাহর হাসান নাসরুল্লাহর মতো মিত্রদের হারিয়ে যখন বেশ কোণঠাসা ইরান, ঠিক তখন ঝোপ বুঝে কোপ মেরেছিলেন ডোনাল্ড ট্রাম্প আর তার বন্ধু বেনিয়ামিন নেতানিয়াহু। উদ্দেশ্য ঘোলা পানিতে মাছ শিকার। কিন্তু বিধিবাম, বন্ধু হতে এসে ট্রাম্পের শত্রু হয়েছেন নেতানিয়াহু। আর যে ইরানকে ধ্বংস করতে এসেছিল যুক্তরাষ্ট্র, সেই ইরান হয়েছে আরও শক্তিশালী। ইরানে আয়াতুল্লাহ খামেনির জানাজার মধ্য দিয়ে মূলত আসলে পুরাতন যে আয়াতুল্লাহ খামেনির যে শাসনামল সেটির অবসান হচ্ছে আনুষ্ঠানিকভাবে, এবং নতুন যে মুস্তফা খামেনির নেতৃত্বাধীন যে ইরানের সরকার তাদের আনুষ্ঠানিক যাত্রা সেটিও শুরু হচ্ছে। এই যে পুরাতন খামেনি শাসনের বিদায় এবং নতুন মুস্তফা খামেনি শাসনের শুরু, এটি আসলে ইরান এবং ওয়েস্ট এশিয়ার রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে? ট্রাম্প এবং তার বন্ধু নেতানিয়াহু যখন ইরানে আক্রমণ করে তখন ইরানের পরিস্থিতিটা আসলে এমন ছিল যে সেখানে প্রচণ্ড পরিমাণে সরকার বিরোধী বিক্ষোভ, ইরানের অর্থনৈতিক অবস্থা একেবারেই টালমাটাল, এবং ইরানের যে নিউক্লিয়ার যে কর্মসূচি ছিল সেটিও প্রায় ধ্বংস হয়ে গেছে আমেরিকার আগের হামলার কারণে। মুস্তফা খামেনি আসলে অনেক তরুণ একজন নেতা, তার যেই তারুণ্য, সেই তারুণ্যের কিছু প্রভাব কিন্তু আমরা এই যুদ্ধের মধ্যেও দেখতে পাই। এর আগে কাসেম সোলাইমানিকে হত্যা করার পরে যে আইআরজিসির পক্ষ থেকে যে আক্রমণটি করা হয়েছিল, প্রতিশোধমূলক আক্রমণ, সেখানে আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছিল এবং সেই পূর্ব ঘোষণার কারণে কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এবারে যুক্তরাষ্ট্রের মিত্রদের যে ঘাঁটিতে হামলা করা হয়েছে তাতে 6 জনের মতন যুক্তরাষ্ট্রের সেনা মারা গিয়েছে এবং আরও বহু আহত হয়েছে। পাশাপাশি আরও একটি পরিবর্তন দেখা যাচ্ছে এই ইরানের এই আক্রমণের ফলে। ওয়েস্ট এশিয়ায় যুক্তরাষ্ট্রের যে মিত্ররা ছিল তারা এতদিন এই নিশ্চয়তায় ছিল যে তারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার অধীনে আছে, ফলে তাদের তেমন কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আমরা দেখলাম যে তেহরান যুক্তরাষ্ট্রের মিত্রদের উপরে হামলা করেছে, তখনই আসলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার উপরে তার মিত্রদের যে আস্থা, সেই আস্থায় বড় ধরনের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। এবং এএফপির একটি সংবাদে বলা হয়েছে যে ওয়েস্ট এশিয়ার যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে যেন সুসম্পর্ক নতুন করে স্থাপন করা যায়, তার একটি উদ্যোগ কিন্তু সৌদি আরবের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং একটি রিকনসিলিয়েশন সামিট তারা করতে যাচ্ছেন খুব শীঘ্রই। ইরানের অভ্যন্তরীণ যে নীতি, সেখানেও বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পাই। যেমন সরকারি প্রতিষ্ঠানের বাইরে নারীদের হিজাব পরা এখন আর বাধ্যতামূলক নয় এবং খুবই সীমিত পরিসরে অ্যালকোহলের যে অনুমোদন, সেটিও তেহরান শহরে এই অনুমতিটিও দেওয়া হয়েছে। পাশাপাশি এই যুদ্ধ থেকে ইরানের বেশ কিছু লাভ হয়েছে। তাদের উপরে আরোপ করা যে অবরোধ, সেগুলো প্রত্যাহার করা হয়েছে। ইরানের যে অর্থ জব্দ করা ছিল সেগুলোতে ছাড় দেওয়া হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত ইরানের পুনর্গঠনের জন্য $300 বিলিয়ন একটি ফান্ড গঠনের কথাও বলা হয়েছে। সার্বিক দিক যদি আমরা বিবেচনা করি তাহলে আয়াতুল্লাহ খামেনির শাসনামলের চেয়ে মুস্তফা খামেনির যে শাসনামল, সেটি হতে যাচ্ছে অনেক বেশি গতিশীল, অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ এবং অনেক বেশি নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো এক নতুন রাজনৈতিক ব্যবস্থা। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। পাহাড় ধসে কক্সবাজারে নারী শিশু সহ 9 জনের প্রাণহানি, সতর্কতা জারি করেছে প্রশাসন। রেকর্ড তাপমাত্রায় পুড়ছে যুক্তরাষ্ট্র, 1 সপ্তাহ ধরে চলা তাপ প্রবাহে অন্তত 25 জনের মৃত্যু। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।